অফিস থেকে ফিরতে প্রত্যহই ৬টা বাজে। আবার যেদিন কাজের চাপ বেশি থাকে সেই দিন ৮টা, সাড়ে ৮টাও বাজে। যারা নিম্ন কর্মচারী তারা বলেন, অফিসের বড়বাবু মাস গেলে ৪০০ টাকা পান, খাটবেন না? আমাদের যেমন দাম তেমন দক্ষিণা, ১০টা ৫টা কাশি বাজায়, ৪০-৫০ যা পাই। এই তো গেল অফিসের কথা। বাড়ির অবস্থা আরও সঙ্গীন। একদিন একটু সকাল, অর্থাৎ অপরাহ্ন ৬:৩০টার সময় বাড়ি এসে দেখি উপরে আমার শয়ন ঘরে আমার গৃহিণী শুয়ে আছেন। মাথার উপরে হু হু করে পাখা ঘুরছে। বুড়ি ঝি শ্যামার মা গৃহিণীর পায়ের কাছে বসে আছে। আমাকে ঘরে প্রবেশ করতে দেখেই শ্যামার মা অতি কর্কশ স্বরে বলে উঠল, যা হোক, বাবুর তা ঘরে ফিরবার সময় হইছে, সেও ভালো। কোন সমিষ্ট সম্ভাষণের কোনো কারণ বুঝতে না পেরে জিজ্ঞাসা করলাম, কি হয়েছে? উনি শুয়ে আছেন যে? অসুখ? আমার কথা শেষ করতে না দিয়েই শ্যামার মা ঝংকার দিয়ে উঠল, শুয়ে থাকবে নাকি নিচে বেড়াবে? এই যে এতদিন থেকে বাছার আমার অসুখ, তার কি খোঁজ নেওয়া আছে? শ্যামার মা অনেক দিনের ঝি, সে আমার স্ত্রীকে মানুষ করেছিল। তারপর তিনি যখন আমার গৃহিণী হয়ে এলেন তখন তার সাথে এই ঝিটিকেও ফাও পাওয়া গেছিল। বলতে গেলে সেই থেকেই শ্যামার মা এই বাড়ির অভিভাবিকা। তার উপরে কথা বলে এমন সাহস কারো হয় না, আর হবেই বা কার? বাড়িতে আমি আর আমার স্ত্রী, একটি মাত্র মেয়ে, তাকেও বছর ২ হলো তালতলা ঘোষেদের বাড়ি বিয়ে দিয়েছি। সেই সেখানে বেশ সুখে আছে। সুতরাং শ্যামার মায়ের ক্ষমতা অব্যাহতই আছে। শ্যামার মা যে গুরু চার্জ আমার উপরে করলো অস্বীকার করে আরো গোলমাল না পাকিয়ে নিতান্ত ভালো মানুষের মতো বললাম, এমন অসুখটা আমাকে অফিসে খবর পাঠালেই তো হতো, আমি তখনই ছুটে আসতাম, এত দেরি হতো না। শ্যামার মা উত্তর দিল, অসুখ কি আজই হয়েছে? এই মাসখানেক ধরেই অসুখ। সেই যে বেলা ১টার সময় ২টা ভাত মুখে দিয়ে, আহা, বাছার আমার কি সেই খাওয়া আছে? ওই নামমাত্র ভাতের কাছে বসে, উঠে এসে সেই যে বিছানায় পড়ে, আর ৫টার আগে উঠতে পারে না। সেই যে ৫টার সময় কষ্ট করে ওঠে, তাও কি সাত করে? শুয়ে থাকতে বললে বলে, না না, বাবুর আসার সময় হলো, তাকে আমি না দেখলে কে দেখবে? বাবুর তো সেই দিকে দৃষ্টি কত, বাছার আমার শরীরে কি পদার্থ আছে? অসুখ যে কি, আর তাহা যে কতটা গুরুতর, শ্যামার মায়ের এই সুদীর্ঘ বক্তৃতায় আর তো কোনো হদিশই পেলাম না। এতদিন কোনো কথা শুনতেও পাইনি, আর কিছু দেখতেও পাইনি। তবে এখন যেমন গুরু ব্যাপার, এখন তো সে কথা বলা যায় না। সুতরাং বিনীতভাবে নিজের অপরাধ স্বীকার করে বললাম, তাই তো, ভারী অন্যায় হয়ে গেছে। সেই গাধার খাটুনি খেটে সন্ধ্যের পর এসে আর কোনো দিকে চাইবার শক্তি থাকে না, তারই জন্যে ওর অসুখ এত বেড়ে উঠেছে। আর আমার এই অমনোযোগ এমন হয়েছে, যাকে সে কথা বলে এখন দুঃখ করে আর কি হবে? আমি এখন যাই, ললিত ডাক্তারকে ডেকে আনি। গৃহিণী এতক্ষণ নীরবেই ছিলেন। ললিত ডাক্তারের নাম করতেই যেন তেলে বেগুনে জ্বলে উঠলেন। মুখখানি যথাতিরিক্ত বিকৃত করে বললেন, ললিত ডাক্তারকে কেন, শ্রীচরণ কম্পাউন্ডারকে ডেকে আনলেই হবে। আমার যেমন পোড়া কপাল। এই না, ৪০০ টাকা মাইনে অফিসের বড়বাবুর, একমাত্র সহধর্মিনীর এমন দারুণ অসুখ, আর আমি কিনা ডাকতে চাইলাম পাড়ার ললিত ডাক্তারকে, যার মোটর দূরে থাক, গাড়ি ঘোড়াও নেই, ১ টাকার বেশি ভিজিটই নেয় না, হয়তো পায়ও না। আর আমি কিনা আমার মহামহিমময়ী গৃহিণীর চিকিৎসার জন্য তাকে ডাকার প্রস্তাব রাখলাম।
কি ধৃষ্টতা আমার! আমি তখন আমার নির্বুদ্ধিতার কৈফিয়ত স্বরূপ বললাম, আরে ললিতকে কি আর আমি চিকিৎসার জন্য ডাকতে চাইছি? তোমার যেমন ভয়ানক অসুখ, একজন ডাক্তার সর্বদা তোমার সাথে থাকা উচিত। তাই তাকে পাঠিয়ে দিয়ে একজন বড় ডাক্তার আনতে যাচ্ছি। তোমার চিকিৎসা আমি ললিত ডাক্তারকে দিয়ে করাবো? আমি কি পাগল হয়েছি? মনে মনে কিন্তু যা বললাম তার লিখে কাজ নেই। কি আর করার, সেই সন্ধেবেলায় অফিসের জামাকাপড় না ছেড়ে একজন ভালো ডাক্তারের খোঁজে ছুটলাম। কিন্তু যাই কার কাছে? ডাক্তার নীলরতন সরকার অথবা বিধান রায়ের কাছে যদি আমি আমার গৃহিণীর এই অদ্ভুত রোগের কথা বলি, তারা আমাকে পাগল বলে তাড়িয়ে দেবে। শেষে মনে পড়ল ডাক্তার বোসের কথা। শুনেছি উনি নাকি এই ধরনের রোগে সিদ্ধহস্ত। সুতরাং তার কাছে যাওয়াই স্থির করলাম। তার বাড়িতে গিয়ে শুনলাম তিনি বাড়িতেই আছেন। মিনিট 5 অপেক্ষা করার পরই ডাক্তারবাবু এলেন এবং আমাকে দেখে সহাস্য মুখে বললেন, এই যে বিজয়বাবু, আসুন আমার বসবার ঘরে। তারপর এ অসময়ে? ব্যাপার কি? ব্যাপার কিছু গুরুতর না হলে এই সময় কি আপনাকে বিরক্ত করতে আসি? আপনার সময় হবে তো? সব কথা বলতে আমার 10 মিনিট মতো লাগবে। আমি এখন আর কোথাও বেরোবো না, যথেষ্ট সময় আছে। এখন বলুন আপনার ব্যাপারটা কি? আমি বললাম, আমার স্ত্রীর নাকি ভয়ানক অসুখ। ডাক্তারবাবু হেসে বললেন, না কি কথাটা তো বুঝতে পারলাম না। কি যে অসুখ তা জানি নে। প্রত্যেহ 9:30টায় অফিস যাই আর সন্ধ্যে 6:30-7টার সময় বাড়ি ফিরি। আমার স্ত্রীকে কোনোদিনও অসুস্থ দেখিনি। বাড়িতে ছেলে পুলে নেই যে তাকে হাঙ্গামা পোয়াতে হয়। একটি মাত্র মেয়ে, তারও 2 বছর হলো বিয়ে দিয়ে দিয়েছি। বাড়িতে চাকর ঝি বামন সবই আছে। গিন্নিকে কোনো কাজ করতে হয় না। আজ একটু আগে বাড়ি এসে দেখি গিন্নি শুয়ে আছেন। আমি ঘরে প্রবেশ করতেই তার বাপের বাড়ি থেকে আনা বুড়ো ঝি শ্যামার মা একেবারে রেগে অস্থির। তার বাছার নাকি গুরুতর অসুখ, আর আমি নাকি কোনোদিন সেদিকে দৃষ্টি দেইনি। আমি তো মশাই মহা সংকটে পড়লাম। শেষে অনেক ভৎসনার পর শ্যামার মা রোগের যে বিবরণ দিলেন তাতে আমি কিছুই বুঝতে পারলাম না। আমি শুনেছি আপনি একজন খুব ভালো মনস্তত্ত্ববিদ চিকিৎসক। আপনি যদি কিছু বুঝতে পারেন। শ্যামার মা আমাকে বলেছেন, গৃহিণী দুপুরবেলা কিছুই খান না, মুখে যাও বা দুটো তোলেন, তারপরে সোজা গিয়ে বিছনায় শুয়ে পড়েন। সন্ধে 5টার আগে তিনি উঠতেই পারেন না, এতই তিনি কাতর। আমি 6টার পর আসি, তখন আর কিছুই দেখতে পাইনে, জানতেও পাইনে। গৃহিণীও কিছু বলেন না। আজ 5টার পরও তিনি শয্যা ত্যাগ করতে পারেননি। এই পর্যন্তই আপনাকে বলতে পারি ডাক্তারবাবু। কাজেই আমাকে ডাক্তার ডাকতে ছুটে আসতে হলো। ডাক্তার হেসে বললেন, আপনাকে আর বলতে হবে না, আপনার ও আপনার গৃহিণীর অসুখের কথা আমি বুঝতে পেরেছি। আমি সবিস্ময়ে বললাম, আমার অসুখ? অসুখ আমার স্ত্রীর, আমার নয়। ডাক্তার বললেন, সে পরে বিবেচনা করা যাবে। বলুন, এখনই কি আপনার বাড়িতে রোগী দেখতে যেতে হবে? সর্বনাশ, আপনি এখনই যাবেন কি? তাহলে কি গৃহিণী আপনাকে আমল দেবেন, না আপনার ব্যবস্থাগত ঔষধ ব্যবহার করবেন? আমার গৃহিণী বলবেন, বড় ডাক্তার না চাই। বড় ডাক্তারকে কি এত সহজেই পাওয়া যায়? আপনি আসছেন কাল, আপনি একটা সময় বলে দিন, সেই সময় যাবেন। বাড়ি গিয়ে আমি আপনার সময় হলো না আর আপনার ভয়ঙ্কর প্রসারের কথা সত্য মিথ্যে গিন্নিকে বানিয়ে বলবো, যাতে ওর শ্রদ্ধা আপনার উপরে বেড়ে থাকে। তবে তো এই রোগের চিকিৎসা ঠিক হবে। কি বলেন ডাক্তারবাবু? সত্যি আমি এতটা ভেবে দেখিনি। তাহলে কাল আমি আপনার বাড়ি 8:30টার সময় যাব। যদি কিছু মনে না করেন তাহলে আরেকটি কথা বলতে চাই। তিনি বললেন, বলুন না। আপনি যখন সকালে ও বিকেলে আপনার মোটর গাড়ি করে রুগী দেখতে যান, আপনার পরনে যে পোশাক থাকে সে তো শ্বশুরবাড়িতে নিমন্ত্রণ খেতে যাওয়ার পোশাক। উপরে আমার বাড়ির রোগিণীকে দেখতে গেলে তিনি আপনাকে আমলই দেবেন না, আপনাকে একবারে ফিটফাট সাহেব সেজে যেতে হবে। তবে গিয়ে না মনে হবে যে হ্যাঁ, ডাক্তার বটে। আপনার বিষয়ে যে কথাগুলো আমি বানিয়ে বানিয়ে আমার গিন্নিকে বলবো, তা যদি একটু নড়চড় হয় তাহলে তো গিন্নি আমাকে আস্ত রাখবেন না। তাই এত কথা বলতে হলো। আমার অবস্থা বুঝে আমার ক্ষমা করবেন। ওসব কিছু মনে করবেন না, আমাকে অনেক ধরনের রোগী নিয়ে কারবার করতে হয়। কাল আমি আপনার বাড়ি কাটায় 8:30টার সময় পৌঁছে যাব। আর আপনি যা যা বলেছেন আমি তাই তাই করব। কোনো কিছুর জন্য আপনাকে বিপদে পড়তে হবে না। বিদায় নিয়ে যখন দাঁড়িয়েছি তখন আরেকটা কথা মনে পড়ে গেল। একটা কথা বলতে ভুলেই গেছি। ক্ষমা করবেন ডাক্তার বস, আপনাকে বড়ই বিব্রত করছি। ডাক্তার হেসে বললেন, আবার কি ভুল হলো? রোগী দেখার পর আপনাকে আমি যে কোটি টাকা ফি দেব, আপনি অমনি বলে বসবেন, আমার ফি 16 নয় 32 টাকা।
বুঝলেন, এটাও দরকার, দয়া করে ভুলবেন না। ডাক্তার বোসের কাছ থেকে বিদায় নিয়ে বাড়ি ফিরে আসলাম। বাড়ি ফিরে এসে দেখি গৃহিণী শয্যা ত্যাগ করে ঘরের মেঝেতে এসে বসে বামুন ঠাকুর এক বাটি দুধ হাতে নিয়ে দাঁড়িয়ে আছেন, আর শ্যামার মা গৃহিণীকে দুধটুকুনি খাওয়ার জন্য জেদ করছেন। আমাকে দেখেই শ্যামার মা বলল, ডাক্তার আসছে নাকি? জানো তো, কলকাতা শহরে বলবা মাত্রই বড় ডাক্তার পাওয়া যায় না। গৃহিণী বললেন, হ্যাঁ সে তো অবশ্যই, বড় ডাক্তার কি আর মুখের কথা? সে কথা বলতে আমার কোনোদিনই আটকায় না। তা যদি হতো তাহলে 30 টাকার কেরানি থেকে 400 টাকার বড়বাবু হতে পারতাম না। এবার খুলে বসলাম আমার মিথ্যের ভান্ডার। গিন্নিকে জামা কাপড় ছাড়তে ছাড়তে বললাম, বুঝলে, এই কলকাতা শহরে বড় ডাক্তার পাওয়া হঠাৎ করে যে কতটা কঠিন আজকে আমি হাড়ে হাড়ে টের পেয়েছি। তা প্রথমে তো বুঝতেই পারছিলাম না কার কাছে যাই। তারপরে মনে হলো, টাকা আগে নাকি তোমার সুস্থ হওয়াটা আগে। এই কথাটা ভেবেই ছুটলাম নীলরতন সরকারের বাড়ি। সেখানে গিয়ে দেখলাম তিনি হন্তদন্ত হয়ে কোথাও যাওয়ার প্রস্তুতি নিচ্ছে। জানতে পারলাম উনি প্রতাপগড়ে যাচ্ছেন, ওখানে কোন জমিদারের ছেলের অসুখের চিকিৎসা করার জন্য। কি করি, সেখান থেকে দৌড়ালাম বিধান রায়ের বাড়ি। সেখানে গিয়ে জানতে পারলাম বিধান রায় আজ 3 দিন ধরে অসুস্থ, নিচেও নাবেন না, রোগীও দেখেন না। অনেক অনুরোধ করার পর উনি আমার সাথে দেখা করলেন। সব কিছু শুনে বললেন, আপনি এক কাজ করুন, যেই রোগের কথা বললেন এই রোগের সব থেকে ভালো চিকিৎসা করেন ডক্টর বোস, আপনি তার কাছে যান। আর কি, সেখান থেকে ছুটলাম ডক্টর বোসের বাড়ি। সেখানে গিয়ে আরেক কাণ্ড। ডক্টর বোস বললেন উনি 1 সপ্তাহ কোনো রুগী দেখতে পারবেন না, কারণ উনি খুবই ব্যস্ত, রোজ 11টা অবধি ওনাকে রুগী দেখতে হচ্ছে, পরের সপ্তাহ ছাড়া উনি পারবেন না। আমার অনেক অনুরোধের পর তিনি রাজি হলেন আর বললেন উনি কাল সকাল 8:30টার সময় আমাদের বাড়িতে আসবেন। মনে হয়েছিল জিজ্ঞাসা করি কত ফি দিতে হবে। তখনই ভাবলাম, টাকা আগে না গিন্নি আগে? যা চাইবে তাই দেব। কি বলো? এইবার গৃহিণীর মুখে হাসি ফুটল। গৃহিণী বললেন, আহা, বড় কষ্ট তো হয়েছে। ও ঠাকুর, বাবুর হাত পা ধোয়ার জল ঠিক করে দে তো। আর ঠাকুর, এত রাত্রিরে আর জল খাবার দিয়ে কাজ নেই, সোজা রাতের খাবার ঠিক করে দাও। যাক, মিষ্টি কথায় পেট না জোরুক, মন তো জড়িয়েছে। আমি আরো বাড়িয়ে বললাম, দেখো দেখি ডক্টর বোসের কত বসার, রাত 11টা অবধি রুগী দেখেন। কত অনুরোধ ও সাধ্য শান্তি করার পর উনি রাজি হলেন আমাদের বাড়িতে আসার জন্য। তো আমাদের ললিত ডাক্তার না, এ একেবারে সাহেব, আর কি প্রকাণ্ড মোটর। গৃহিণী বললেন, তা হবে না, এত বড় ডাক্তার যে পাওয়া গেছে, এটাই আমার কত বড় সৌভাগ্য। যাক, এতগুলো মিথ্যে কথা আমার বৃথা যায়নি, কাজ হয়েছে। পরদিন 8টা বাজতেই গৃহিণী মহাব্যস্ত হয়ে উঠলেন। ওগো, তুমি নিচের ঘরে বৈঠকখানায় গিয়ে থাকো। কি জানি, বলা তো যায় না, ডাক্তার সাহেব যদি আগেই এসে পড়েন। কি যে বলো, এ কি যে সে ডাক্তার যে আধ ঘন্টা আগে এসে বসে গল্প করবে? তা কি আর আমি জানি নে, তবুও পূর্বের ব্যবস্থা মতোই ডাক্তার 8:30টার সময় একেবারে 18 আনা সাহেব এসেই তাড়াতাড়ি রোগী দেখতে চললেন। গৃহিণী প্রস্তুতি ছিলেন। ডাক্তার তখনই বুক পিঠ পরীক্ষা করলেন আর সব শেষে বললেন, রোগ কঠিনই বটে, কিন্তু এই ধরনের রোগীকে আমি 3 দিনে ঠিক করেছি, 6 ডোজ ওষুধ দিয়ে। কেউ বোধ হয় 3 দিনেই সারাতে পারবো। আপনাকে কাল আমার বাড়িতে যেতে হচ্ছে, 6 দাগ ওষুধ দেব, রোজ সকালে বিকেলে 1 দাগ করে খাওয়াতে হবে। এবার আসি পথ্যের কথায়। এই রোগের ক্ষেত্রে পথ্যই প্রধান, সুতরাং পথ্য দেওয়ার ভার আপনাকে নিতে হবে। আর চাকর অথবা অন্য কাউকে এই পথ্যের ভার দেওয়া যাবে না, তাহলে আমি এই চিকিৎসার ভার নেব না। আপনাকেই এই পথ্যের ভার নিতে হবে, আর আপনাকে 3 দিনের জন্য অফিস কামাই করতে হবে। তো পথ্য হলো, বেলা 12টার সময় 6 আউন্স ডাবের জল, বেলা 3টের সময় 4 আউন্স ঘোল, আর রাত 7:30টার সময় 6 আউন্স ছানার জল। ভুলবেন না, মেজের গ্লাসে মেপে খাওয়াতে হবে। এইভাবেই 2 দিন চলবে। তারপর আমি এসে দেখব যে রোগীর আর কোনো ওষুধের প্রয়োজন আছে কিনা। আর বসতে পারছি না, অনেক জায়গায় যেতে হবে।
এই বলে যেই উঠতে গেলেন আমি অমনি তাকে 16টি টাকা দিলাম। তিনি টাকার দিকে চেয়েই বললেন, এসব কেসে আমার ফি 32 টাকা। আপনি 32 কেন, ডবল চাইলেও দিতাম। ডাক্তার বললেন, কোনো ভয় নেই, উনি 3 দিনেই ঠিক হয়ে যাবেন। এই বলেই উনি রওনা দিলেন। আর কি করণীয়, অফিসে টেলিফোন করে দিলাম বড় সাহেবের কাছে। সবকিছু শুনে তিনি দুঃখ প্রকাশ করলেন আর 3 দিনের ছুটি মঞ্জুর করলেন। পরের দিন ডাক্তারবাবুর বাড়ি গিয়ে ওষুধ নিয়ে আসলাম। টাকা দিতে চাইলাম, কিন্তু তিনি নিলেন না। উনি বলেছিলেন সেরকমই ওষুধ ও পথ্য দেওয়া হলো। কোনো রকমে দিন কেটে গেল, কিন্তু রাত তো কাটে না। 6 আউন্স ডাবের জল, ঘোল, 6 আউন্স ছানার জল খেয়ে কি মানুষ দিনরাত কাটাতে পারে? গৃহিণী সন্ধ্যের পর থেকেই খিদের জ্বালায় ছটপট করতে লাগলেন, কিন্তু উপায় নেই, ডাক্তারের যে নিষেধ। ভোরে উঠেই আমাকে পাঠালেন ডাক্তারের কাছে। বলে দিলেন যে কাল 2 দাগ ওষুধ খেয়েই তিনি সুস্থ হয়ে গেছেন। ক্ষুধা হয়েছে। ডাক্তারবাবুর বাড়ি গিয়ে তাকে সবকিছু বলতেই ডাক্তারবাবু গম্ভীর হয়ে বললেন, বেশ বোঝা যাচ্ছে ঔষধে কাজ হয়েছে। আহারের সময় পাতের কাছে বসে এমনিই উঠে পড়তেন, তার ক্ষুধা পেয়েছে, খুব ভালো লক্ষণ। তবে তাই বলে আজই ঔষধ ও পথ্যের কোনো পরিবর্তন করতে পারছি না। আজ ওই ব্যবস্থাই চলবে। কাল গিয়ে পরীক্ষা করে দেখে যা ভালো হয় তা করা যাবে। আপনি তো ব্যবস্থা করে দিলেন, কিন্তু এইদিকে যে বাড়িতে আমার তিষ্টানো। ডাক্তার মশাই হেসে বললেন, এ পাপের শাস্তি আপনাকে ভুগতেই হবে। করণীয়, বাড়ি এসে গৃহিণীকে সব কথা বললাম। গৃহিণী তো রেগেই অস্থির। ডাবের জল আর ছানার জল খেয়ে মানুষে থাকতে পারে? উপায় কি? সেদিন যে কি কষ্টে গেল তার বলার নয়। পরদিন ঠিক 8:30টার সময় ডাক্তারের মতো পরীক্ষা করলেন। তারপর আমায় বললেন, বিজয়বাবু, আপনার গৃহিণীর আর অসুখ হবে না। এই 2 দিনেই তার যথেষ্ট শিক্ষা হয়েছে, তাকে আর ওষুধ খেতে হবে না। একটা গোল তো রয়েই গেল, আপনার রোগ যে সারলো না। এইভাবে মাসে 3-4 বার করে যদি আপনার গৃহিণী অসুস্থ হয়ে পড়তেন আর আপনাকে বার অফিস থেকে ছুটি নিতে হলে আপনার আর চাকরিটা থাকতো না, কিন্তু আপনার রোগ ঠিকই সেরে যেত। কিন্তু এই 2 দিনে আপনার গৃহিণী যে শিক্ষা পেয়েছেন তাতে তার এই রোগ আর কোনোদিনই হবে না। আপনাকেও অফিস কামাই করে চাকরি হারাতে হবে না। সুতরাং আপনার গুরু রোগ থেকেই গেল। আমি বললাম, আপনি কি বলছেন? আমার তো কোনো রোগই নেই। ডাক্তারবাবু হেসে বললেন, আছে আছে, এর ইংরেজিতে তো কোনো নাম নেই, কিন্তু আমাদের আয়ুর্বেদ শাস্ত্রে এই রোগটির নাম গৃহিণী রোগ।